রাত ৮টা বেজে গেছে, এখনো মিহাল না বাসায় আসছে না ফোন রিসিভ করছে। সবাই চিন্তায় পড়ে গেছে। কায়রা ভাবছে সকালের কথাগুলোর জন্য হয়তো মিহাল রাগ করে আছে, তাই বাসায় আসছে না। সে তো মিহালের কথা চিন্তা করে কথাগুলো বলেছে। আবার ভাবে না, মিহালকে আর কিছু বলবে না বিয়ে নিয়ে। কয়েকদিন পর তো চলে যাবে, এরপর মিহালের যা ইচ্ছা তা করবে। 8:30টার দিকে সাইফ মিহালকে ধরে ধরে নিয়ে আসে। হাসপাতালে নেওয়ার পর মিহালের বাড়ির কারো সাথে যোগাযোগ করতে বললে ডাক্তার। মিহাল বাড়ির কাউকে টেনশন দিতে না চেয়ে বন্ধু সাইফকে ফোন করে। মিহালের ডান হাত ও বাম পায়ে ব্যথা পেয়েছে, ডান হাত ভেঙে গেছে, প্লাস্টার করে দিয়েছে। আর বাম পা গোড়ালির নিচে হাড়ে একটু ফেটে গেছে, তাই সেখানেও প্লাস্টার করে দিয়েছে। মিহালকে এই অবস্থায় দেখে ওর মা অস্থির হয়ে গেছে। বাড়ির সবাই মিলে মিহালকে দেখাশোনা করছে। লীরা রাতে তুরের বোন নীরাকে ফোন দিয়ে বলে তুরের মোবাইলে মেল চেক করতে, আমেরিকার কোনো ভার্সিটি থেকে মেল এসেছে তা দেখতে। কিন্তু নীরার কাছে তুরের মেইলের পাসওয়ার্ড নেই, তাই সে খুলতে পারে না। লীরার কথায় নীরা ওর বাবা মাকে জানায়। ওর বাবা মা বলে কাল সকালে হসপিটালে যেয়ে তুরের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মোবাইল খুলতে হবে। সকাল সকাল নীরা হসপিটালে তুরের কেবিনে যায়। সেখানে গিয়ে ডাক্তার ইফতিকে দেখে মনিটর করছে তুরের কন্ডিশন। নীরা আস্তে আস্তে ভেতরে যায়। হ্যালো ডক্টর। হ্যালো মিস নীরা। বাহ, আপনি তো আমার নাম মনে রেখেছেন। নীরার কথায় ইফতি মাথা নিচু করে নিঃশব্দে হাসে। তারপর আবার তুরের কন্ডিশন চেক করতে করতে বলে, আপনার সাথে এই 3 মাসে কম করে হলেও 10-12 বার দেখা হয়েছে, তাই নাম মনে রাখা কোনো ফ্যাক্ট না। ইফতির কথায় নীরা মুস্কি হেসে বলে, ডক্টর, আমি কি আমার বোনের ফিঙ্গারপ্রিন্ট নিতে পারবো? নীরার কথায় একটু সন্দেহসূচক দৃষ্টিতে তাকায়। ইফতির এভাবে তাকানো দেখে নীরা হেসে ফেলে। রিল্যাক্স, আমি কিছু চুরি করব না, শুধু মেল চেক করব ওর ফোন থেকে। ওর বন্ধুদের আমেরিকায় 3টা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করতে চাওয়ার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করার ইনভিটেশন এসেছে। এখন ওর কোনটাতে এসেছে সেটা একটু দেখার জন্য ওর ফোনের লক খুলতে হবে। ওয়াও, দ্যাটস গ্রেট। ইফতির কথায় নীরা মলিন হেসে বলে, কিন্তু ও তো কোমাতে আছে। ও তো ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েও কী লাভ হবে? কবে কোমা থেকে ফিরবে? আর ইউনিভার্সিটি অথরিটি কি ওর জন্য সিট খালি রাখবে কি না সেটাও ভাবার বিষয়। ব্যথিত কণ্ঠে ইফতি বলে, চিন্তা করবেন না, উনি জলদি সুস্থ হয়ে যাবেন। কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সেটা জানার পরে ওই ইউনিভার্সিটিকে যেদিন ফ্লাইট সেদিন মেইল করে রিকোয়েস্ট করবেন যাতে ওনার অ্যাডমিশনটা ক্যান্সেল না করে এবং ওনার বর্তমান অবস্থাও বলবেন। অতপর নীরা তুরের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মোবাইলের মেল দেখে। তোর সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকোতে চান্স পেয়েছে। তুরের কাছে দুটাই ইউনিভার্সিটি থেকে মেল ইনভিটেশন দেখে ইফতি বলে, কংগ্রেচুলেশন। আমার মনে হয় ওনার জন্য সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিটা ভালো হবে। এটা ক্লিনিক্যাল সেক্টরের জন্য ও গবেষণার জন্য খুবই ভালো। নীরা সায় জানিয়ে ইফতির সাথে আরও টুকটাক নর্মাল কথা বলে তুরের বর্তমান অবস্থা জেনে নেয়। এরপর নীরা ডাক্তার ইফতির থেকে বিদায় নিয়ে লীরা ও তুরের
অন্য বন্ধুদের সাথে দেখা করতে যায়। তুরের বন্ধুদের সাথে মিহালের বন্ধুরাও আছে, কিন্তু মিহাল অ্যাক্সিডেন্টের কারণে আসেনি, কিন্তু নিজের পছন্দের ইউনিভার্সিটির কথাটা বলে দিয়েছে। নাহিদা, তাওহিদ ও আসফি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে চান্স পেয়েছে এবং নাহিদার হাজব্যান্ড শাফকাত সেখান থেকেই পিএইচডি করতে অ্যাপ্লাই করেছে। আসফি আবার সান ফ্রান্সিসকো টেস্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আর তাওহিদ ইউনিভার্সিটি অফ সান সিকোতে চান্স পেয়েছে, কিন্তু দুই বন্ধু ডিসাইড করে নিয়েছে সে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে অ্যাডমিশন নেবে। জারিন ও জাইফা শুধুমাত্র ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকোতে চান্স পেয়েছে, ঠিক সেরকম তাইজুনও জেরিন সান ফ্রান্সিসকোতে চান্স পাওয়ায় রনকও সেখানে ভর্তি হবে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে চান্স পাওয়ার পরও রনক জারিনকে একা ছাড়তে রাজি না। রনকের এখন মনে হচ্ছে তুরের অ্যাডমিশনটা বেস্ট ছিল, তার আর জারিনের রিলেশনশিপটা করিয়ে দেওয়াটা। বাকি সবাই রাফি, ইয়ানা, লিরা, তুর, মিহাল, রেজবি, অর্ক সবাই সান ফ্রান্সিসকো টেস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকোতে যৌথভাবে অ্যাডমিশন পেয়েছে। সবাই ঠিক করলো তারা সান ফ্রান্সিসকোতে টেস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হবে। যে তিনটা ইউনিভার্সিটিতে ওরা সবাই চান্স পেয়েছে সবগুলো ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া রাজ্যে অবস্থিত, দুটা সান ফ্রান্সিসকো বাহিরে। তানজিনা এখন ভালো আছে। মিহালের থেকে ডিভোর্স পেপারে সাইন নিয়ে সে নিজেও সাইন করে রেখে দিয়েছে। এখন সুযোগ খুঁজছে কিভাবে বাড়ির সবাইকে বলবে। তানজিনা তার ভাবি সাথীকে সব কিছু বলেছে। সাথীও তানজিনাকে একটু দেরি করে সবাইকে জানানোর কথা বলেছে। তানজিনার মা মাঝে মাঝে জিজ্ঞাসা করে মিহালের কথা, তখন তানজিনা কথা কাটিয়ে দেয়, কিছু না কিছু বলে। ডাক্তার আরিফ তার বাবা মাকে তানজিনার কথা বলেছে। তার বাবা মা তানজিনার ছবি দেখে ও তানজিনার কাজের প্রতি ডিরেকশন দেখে খুব খুশি হয়। আরিফের মা বলে যে একদিন হসপিটালে তানজিনার রোগী সেজে যাবে, তখন তানজিনার সাথে টুকটাক কথা বলবে সে রোগী সেজে। আর ডাক্তার আরিফের বাবা তো একজন মেডিসিন বিশেষজ্ঞ, তাই সে সরোয়ার্দী হসপিটালে ডাক্তার হিসেবে যে দেখতে পারবে। আরিফের কাছে ইফতির ফোন আসে কিছুদিন পর, তখন আরিফ রসিকতার সুরে বলে, কি ব্যাপার মিস্টার দেবদাস, কি খবর? ইফতি আরিফের কথায় কান না দিয়ে বলে, আরে ডাক্তার দেবদাস, আগে বলতো কাউকে প্রথম দেখা ভালো লাগা আর কাউকে আস্তে আস্তে একটু একটু করে ভালো লাগা কোনটা বেশি স্টেবল? ইফতির কথায় আরিফের ভ্রু কুঁচকে আসে আর সন্দেহের ভঙ্গিতে বলে ওঠে, ব্যাপারটা কি রে, তুই হঠাৎ করে এগুলো জানতে চাইছিস কেন? আবার কি কাউকে ভালো লেগেছে? ইফতি একটু লাজুক সুরে বলে, আসলে হ্যাঁ, আমার পেশেন্ট তুরবানুর তাথয় এর মেজ বোন নীরাকে আমার ভালো লেগেছে একটু একটু করে। আরিফ সন্ধিয়ান সুরে বলে, তা তুই কি? ওই যে তোকে যার কথা বলেছিলাম, আমি আসার আগের দিন তার বিয়ে হয়ে গেছে, সে এখন কোমাতে আছে। আরিফ অবাক হবার ভান করে বলে, প্রথমে তোর বড় বোনকে ভালো লাগলো, পরে বড় বোন বিবাহিত জেনে এখন মেজ বোনকে ভালো লাগলো। তোর কি এখন দুই বোনকেই ভালো লাগে নাকি? আরিফের কথা শুনে ইফতি ভ্যাবাচাকা খেয়ে যায়, তাই জলদি করে বলে, না না, মিস তাথই বিবাহিতা জানার পর আমার ভালো লাগার ফিলিংস আমি কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আর মিস নীরাকে ভালো লাগা শুরু হয় মিস তাথই কোমাতে যাবার প্রায় 1 মাস পর। সেদিন নীরা কোনো ফ্যামিলি মেম্বারদের ছাড়া একা এসেছিল। নীরা তার বড় বোনের কেবিনে গিয়ে বড় বোনের পাশে বসে কান্না করছিল। তার কান্নার মাঝেই আমি কেবিনের দরজা খুলে মিস তাথইয়ের চেক আপের জন্য যাই। তখন নীরা কান্নারত অবস্থায় দেখে আমার খুব মায়া লাগে। এরপর থেকে যখন দেখা হয় তার সাথে টুকটাক কথা হয় আর আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে। ইফতির এই মহান বক্তব্যের পর আরিফ সুন্দর করে জিজ্ঞাসা করে, দুই বোনকে একসাথে দেখলে কি তোর দ্বিধান্বিত লাগে না? না লাগে না, মিস নীরাকে ভালো লাগে আর মিস তাতইকে নর্মাল পেশেন্টের মতো লাগে। আরিফ খুশি হয় ইফতির কথায়, অ্যাট লিস্ট তার ফ্রেন্ড মুভ অন করতে পেরেছে। কংগ্রাচুলেশন। তো মিস নীরাকে বলেছিস?
ইফতি লাজুক হেসে কিছু বলে না, তাই আরিফ আবার বলে, বলে দে, মিস তাথইয়ের অবস্থা কি এখন আগের মতোই নাকি ইমপ্রুভ হয়েছে? বলে দেব। মিস তাথইয়ের অবস্থা আগে থেকে ইমপ্রুভ হয়েছে। যে কোনো সময় ওনার জ্ঞান ফিরতে পারে। এভাবে আরও কিছুক্ষণ কথা বলার পরে তারা ফোন রেখে দেয়। সময় বহমান, দেখতে দেখতে ভিন দেশে যাবার সময় এগিয়ে এসেছে। নিজ দেশ থেকে ভিন দেশে পাড়ি জমাবে স্বপ্ন ছোঁয়ার খোঁজে। আজকে অর্ক, রাফি ও মিহালদের আমেরিকার ফ্লাইট। ভার্সিটির ক্লাস শুরু হওয়ার 21 দিন আগে সবাই আমেরিকায় যাবে। ওখানে গিয়ে ভর্তির বিষয়ক ফর্মালিটিসগুলো পূরণ করতে কিছুটা সময় লাগবে। আবার ভার্সিটির সাথে সাথে যে পার্ট টাইম জবগুলো করবে সেগুলো জয়েনিংয়ের জন্যও তাড়াতাড়ি যাওয়া। মিহালের পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছে 4 দিন হলো, তবে হাত এখনও ঝুলানো। 2 দিন পরে খুলতে বলেছে ডাক্তার। আর 4 মাস যাবৎ তুর কোমাতে। ডাক্তার ইফতির কথা মতো ফ্লাইটের দিন মেল পাঠায়নি, কারণ তাহলে ইউনিভার্সিটি অথরিটি প্রত্যাখ্যান করতে পারে। এখনও 21 দিন বাকি আছে, তাই সবাই প্রার্থনা করছে যেন তুর ফিরে আসে। কোমা স্টেজ পেশেন্ট ব্যথা সৃষ্টিকারী কোনো উদ্দীপনা, আলো বা শব্দের পরিপ্রেক্ষিতে কোনো প্রকার প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে না। তিনি স্বেচ্ছামূলক কোনো প্রকার কার্য সম্পাদন করতে পারবে না। মূলত বাহ্যিকভাবে কোনো প্রতিক্রিয়া স্বেচ্ছায় দেখাতে পারে না, কিন্তু অনুভব করতে পারে। সেরেব্রাম কাজ করে না, কিন্তু রোগীর হাইপোথ্যালামাস কিছুটা কাজ করে। রাত 12টায় ফ্লাইট, তাই সবাই সব কিছু ঠিক মতো গুছিয়ে নিচ্ছে। তুর খিলগাঁও একটা হসপিটালে আছে, তাই মিহাল সহ বাকিরা এয়ারপোর্টে যাওয়ার আগে ওকে দেখে যাবে। মিহাল ও তার পরিবার রাত 8টায় তুর যে হসপিটালে ভর্তি আছে সেখানে এসেছে তুরকে দেখতে। কেবিনে এখন কোনো ডাক্তার ও নার্স নেই, তাই মিহাল তুরের কেবিনে যায় এবং ওর পাশে বসে ওর মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এক পর্যায়ে তুরের হাত ধরে মিহাল। তুর হয়তো সেটা অনুভব করতে পারছে, কিন্তু প্রতিক্রিয়া দেখাতে পারছে না। হাত ধরা অবস্থায় মিহাল বলে, 4 মাস চলে গেছে তোর, এবার তো উঠো, এবার তো কোমা থেকে ফিরে আসো। তানজিরা থেকে আমার মুক্তির রাস্তা তানজিরা নিচে করে দিয়েছে, এখন শুধু অফিসিয়ালি মুক্তির অপেক্ষা। কিন্তু আমি তোমার থেকে মুক্তি চাই না তোর। এখনো পর্যন্ত আমি তোমার প্রতি আমার অনুভূতিকে ভালোবাসা বলে কিনা আমি জানি না, কিন্তু তোমার মায়ে পড়ে গেছে আমি। কিছুক্ষণ থেমে আবার বলে, তাই তো তানজিরার সাথে হয়ে কাগজের কলমের সম্পর্ক থেকে বের হয়ে আমার অতটা কষ্ট হয়নি, কিন্তু মনে হচ্ছে বুক থেকে এক বোঝা নেমে গেছে, যার কাছে আমি থাকা বা না থাকি কোনো কিছু যে আসে না, এবং আমার উপস্থিতি যাকে বিরক্ত করে তার কাছ থেকে আমি মুক্তি পেয়েছি এবং তাকে মুক্তি দিয়েছে। এক দীর্ঘশ্বাস ছেড়ে মিহাল তুরের বন্ধ চোখ জোড়ায় আবার তাকায়, যার চোখের রহস্যময় মায়ায় পড়ার ভয়ে এতদিন এড়িয়ে চলতো। আজ মিহাল সেই মানুষটির মায়ায় পড়ে গেছে। ঠিক তখনই তার মায়ায় পড়ল যখন সেই মানুষটা জীবন মৃত্যুর সন্নিক্ষণে এমন এক অবস্থায় আছে, সেখান থেকে ফিরে আসবে কিনা তার অনিশ্চিত। ভালোবাসায় জেদ থাকাটা আবশ্যক না হলেও মায়া থাকাটা জরুরি। আবার কারো প্রতি শুধু মায়া জন্ম নেওয়াটাকে ভালোবাসা বলা যায় না। যদি ভালোবাসায় মায়াটা না থাকে তাহলে জেদের বংশবৃদ্ধি হয়। যদি কাউকে হাসিল করার চেষ্টা করা হয় আর অপর পাশের মানুষটির মনে তোমার জন্য কোনো অনুভূতি নাই থাকে, তাহলে সেই জেদ ছেড়ে দেওয়াটাই উত্তম। কারণ জেদ এক সময় ফিকে হয়ে যায়, কিন্তু মায়াটা থাকে। ঠিক তেমনি মিহালের জীবনে তানজিনা ছিল তার ভালোবাসার জেদ। বলতে গেলে ভালোবাসা থেকে জেদটাই বেশি। হয়তো তানজিনার প্রতি থাকা ভালোবাসাটা মায়াতে রূপান্তরিত হতো, কিন্তু অতীতের কিছু ঘটনার কারণে তা জেদে রূপান্তরিত হয়েছে। আর তুর, যে কিনা এখন মিহালের মনের মায়ায় জন্ম দিয়েছে, এখন শুধু সেটা ভালোবাসার রূপান্তরিত হওয়ার অপেক্ষায়। রাত 9টায় সবাই ভিন দেশে পা রাখার আগে তুরকে দেখতে এসেছে। এরপর দেখা করে তারা চলে যায়।
ঢাকা এয়ারপোর্ট থেকে একদিন প্লেন জার্নি করে সবাই পৌঁছায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে। আমেরিকার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়া প্রশান্ত মহাসাগর বরাবর মেক্সিকান সীমান্ত থেকে প্রায় ৯০০ মাইল পর্যন্ত প্রসারিত। এর ভূখণ্ডে রয়েছে ক্লিফ রেখাযুক্ত সৈকত, রেডউড ফরেস্ট, সিয়েরা নেভাদা পর্বতমালা, সেন্টার ভ্যালির খামার জমি এবং জোমাভ মরুভূমি। সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি শহর। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চতুর্থ এবং যুক্তরাষ্ট্রের ১২তম জনবহুল শহর সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকোর আয়তন ৪৬.৭ বর্গমাইল। জনসংখ্যার ঘনত্ব অনুসারে সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর। সবাই মিলে সান ফ্রান্সিসকো শহরে সান ফ্রান্সিসকো টেস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকো এর কাছাকাছি একটা ৬ বেড রুম বিশিষ্টর সাথে ড্রয়িং, ডাইনিং ও কিচেন আছে এমন একটি পুরনো ধাঁচের বাংলা রেন্ট নেয়। নাদিয়া ও শাফকাত ১ মাস এখানে থাকবে। এরপর তারা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার কাছাকাছি একটা ছোট ফ্ল্যাট নিয়ে থাকবে। তাওহিদ ও আসফি ১ মাস পর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এর হোস্টেলে স্থানিত হবে। ভিন দেশে পদার্পণ করে এক অন্যরকম শিহরিত সবাই। সান ফ্রান্সিসকোর সময় সকাল ১১টার সময় সবাই সান ফ্রান্সিসকোর মাটিতে পদার্পণ করে। এয়ারপোর্টের সব ইমিগ্রেশন বিষয়ক কাজ শেষ করে সকাল 11:30টায় এয়ারপোর্ট থেকে বের হয়। এয়ারপোর্ট থেকে ক্যাব বুক করে তারা সবাই ওই পুরনো বাংলোয় পৌঁছায়। সান ফ্রান্সিসকোর সময় দুপুর ১:৩০টায়। পুরনো বাংলোর কেয়ারটেকার একজন ৫০ বছর বয়স্ক বৃদ্ধ, তার নাম মিস্টার হ্যাডিক্স। সে এই বাংলোর দেখাশোনায় ২০ বছর যাবৎ রয়েছে। এই বাংলোর বর্তমান মালিক নিউ ইয়র্কে থাকে। পুরো একদিন জার্নি শেষে সবাই অনেকটাই ক্লান্ত, তাই সবাই নিজ নিজ বাড়িতে সুস্থভাবে পৌঁছিয়েছে এই খবর জানানোর পর প্রয়োজনীয় সব কাজ শেষ করে দুপুরের খাবার খেয়ে রেস্ট নিতে বরাদ্দকৃত বেডরুমে চলে যায়। এদিকে বাংলাদেশ থেকে ওদের ফ্লাইট টেক অফ করার একদিন পর তুরের হার্ট রেটের কিছুটা পরিবর্তন ও ব্রেনের কিছু কোষের উদ্দীপনার মনিটরে পরিলক্ষিত হয়। ডাক্তার তুরকে এখন ২৪ ঘন্টা অবজারভেশনে রাখে। অর্ক, মিহালরা সবাই সন্ধ্যায় ফ্রেশ হয়ে বাংলোর বাহিরে গার্ডেনের মধ্যখানে আগুন জ্বালিয়ে চারপাশে ঘিরে বসে। রনক বাংলাদেশ থেকে টেক অফ করার আগে থেকেই দেখছিল যে জারিন কেমন যেন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এই বিষয়টা সে অনেক দিন ধরেই লক্ষ্য করছে। আর আজকে যখন সবাই আগুনের চারপাশে গোল হয়ে বসে আছে, তখন জারিন এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। রনক এবার কৌতূহল দমাতে না পেরে জারিনকে জিজ্ঞাসা করে বসে, জারিন, একটু এদিকে আসো তো। রনকের ডাকে জারিনের ঘোর ভাঙে এবং উঠে রনকের সাথে যায়। কি হয়েছে তোমার? তোমাকে অ্যাপসেট মাইন্ড লাগছে। জারিন হকচকিয়ে যায় আর আমতা আমতা করে বলে, আমার আবার কি হবে? আই এম টোটালি ফাইন। তোমার কিছু তো হয়েছে, বলো আমায়, আমি সলভ করার চেষ্টা করব। জারিন মনে মনে ভাবে, কি সলভ করবে তুমি, যা সব কিছু তোমাকে নিয়ে ভাবনা? জারিনকে আবার অন্যমনস্ক দেখে রনক জারিনের কাঁধ ধরে ঝাঁকায়। প্লিজ বলবে কি তোমার কি হয়েছে? জারিন অনেকটা ঘোরের মাঝে বলে, তুমি আমার জন্য ওই দুটো ভার্সিটির চান্স পাওয়ার পরও ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকোতে ভর্তি হচ্ছ, তাই না? জারিনের কথায় রনক হেসে দেয় আর বলে, তুমি জানলে কিভাবে আমি ওই ২ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি? আমি তো বলেছিলাম আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া চান্স পেয়েছি, কিন্তু ফানকাঙ্ক্ষিত ইউনিভার্সিটি চান্স পেয়েছি সেটা তো বলিনি। জারিন কিছু বলে না, শুধু রনকের দিকে তাকিয়ে থাকে। তোমার জন্যই। তুমি যেখানে ভর্তি হয়েছ এখানেই ভর্তি হচ্ছি।
তোমাকে একা কিভাবে ছাড়ি বলো? রনকের কথায় জারিনের চোখ থেকে দু ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ে। জারিনের এখন মনে হচ্ছে রনকের মনের পুরোটা জুড়ে এখন শুধু তার বসবাস। রনক মনে মনে ভাবে, সত্যি বলতে এখন আর তোর জন্য কোনো মন থেকে ফিলিংস আসে না, শুধু বন্ধুত্বের ফিলিংস ছাড়া। তোমাকে আমি এখন মাত্রা অতিরিক্তভাবে ভালোবেসে ফেলেছি জারিন। রনক নিজের ভাবনার সমাপ্তি ঘটিয়ে জারিনের গালের দুপাশে দুহাত রেখে অশ্রুভেজা চোখ থেকে গড়িয়ে পড়া পানি মুছিয়ে দেয়। এরপর কপালে আলতো চুমু দিয়ে জড়িয়ে ধরে। জারিন রনকের বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে নিজের অশ্রু বিসর্জন দিতে থাকে। এই অশ্রু কোনো কষ্টের অশ্রু না, এটা হচ্ছে অমূল্য কিছু পাওয়ার অশ্রু। রাফি মিহালরা সানফ্লোকিয়াতে যখন পৌঁছেছে তখন বাংলাদেশ সময় রাত 12টা। ঠিক রাত 12:30টার সময় তুরের হার্ট রেট পরিবর্তন আসে, মানে তুর কোমা থেকে ব্যাক করছে, কিন্তু ডাক্তার বলেছে 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে তুর মারা যাবে। ডাক্তার তুরকে তাই 24 ঘন্টা অবজারভেশনে রেখেছে। হসপিটাল অথরিটি এই খবরটা তুরের পরিবারকে সকালে জানানোর কথা, কিন্তু ডাক্তার ইফতি রাত 1টার দিকে নীরাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেয়। নীরা হোয়াটসঅ্যাপ চেক না করাতে সকালে যখন হসপিটাল অথরিটি জানায় তখনই জানতে পারে। তুরের পরিবার হসপিটালে গিয়ে যখন জানতে পারে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফেললে তুর মারা যাবে, তখন তুরের মা আরও অসুস্থ হয়ে যায়। তুরের মা মেয়ের শোকে 4 মাস যাবৎ অসুস্থ। ডাক্তার তুরের মাকে অন্য কেবিনে নিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। সবাই খুব ভয় ও টেনশনে আছে। সবার ভয় ও টেনশনের অবসান ঘটিয়ে 24 ঘন্টার পরে রাত 9:30টার দিকে তুরের জ্ঞান ফিরে এসেছে। তুর দীর্ঘ 4 মাস কোমা থেকে 20 ঘন্টা আন্ডার অবজারে থেকে হাতের মধ্যমা আঙ্গুলের মুভমেন্ট দেখে নার্স ডাক্তারকে খবরটা দেয়। ডাক্তার ইফতি ভিতরে গিয়ে চেক আপ করে সে তুরের পরিবারকে সুখবরটা দেয়। নার্স তুরকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে। এখন সবাই ঘুমন্ত অবস্থায় তুরকে এক নজর দেখে। তুরের মা আজকে তুরের কাছে হসপিটালে থাকবেন বলে জেদ করেছে, তাই নীরা ও তুরের চাচা আজকে হসপিটালে থাকবে। তুরের বাবা নাফিয়া তুরের চাচি ও তুর্যকে রাত 10টার পরে বাড়িতে পাঠিয়ে দেয় তুরের চাচা। নীরা হসপিটালে থাকবে বলে ইফতি আজকে ওভারটাইম এক্সট্রা ডিউটি করতে রাজি হয়, আর সেও আজকে হসপিটালে থেকে যায়। ভোর 5:30টায় তুরের ঘুম ভাঙে। দীর্ঘ 4 মাস পর তুর নিজের অক্ষি জোড়া খুলে। চোখ খোলার পর কেবিনের চারপাশে নজর বুলায়, কিন্তু তখন তুর কেবিনে একা, তাই কাউকে দেখতে পায় না। তুরের মা তুরের কেবিনে রাত 1টা পর্যন্ত ছিল। এরপর নীরার জড়াজড়িতে পাশের কেবিনে ঘুমাতে যায়। ভোরের আবছা আলো কেবিনের ভেন্টিলেটর দিয়ে কেবিনে প্রবেশ করছে, যা কেবিনের অন্ধকারকে দূর করছে। আজ দীর্ঘ 4 মাস পর তুর ভোরের আলো দেখলো। সকাল 6:30টার দিকে নার্স এসে তুরের কেবিনে ঢুকে। তখন সকালের নরম সোনালি রোদ্দুর কেবিনের ভেন্টিলেটর দিয়ে কেবিনে এসে পড়ছে। নার্স এসে দেখে তুর চোখ মেলে রোদের উৎসের দিকে তাকিয়ে আছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আজকে কত তারিখ? নার্স তুরের কথায় হেসে জবাব দেয়। তুর নার্সের কথায় অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, 4 মাস পেরিয়ে গেছে। জি ম্যাম, আপনি 4 মাস কোমাতে ছিলেন। তুরের অবাকতা এখনো কাটেনি। বিস্ময় নিয়ে বলে, আমার ফ্যামিলি মেম্বাররা কোথায়? আপনার মা, বোন ও চাচা পাশের কেবিনে আছে। 24 ঘন্টা অবজারভেশনে 20 ঘন্টা পেরিয়ে যাবার পরে আপনার জ্ঞান ফিরে কালকে রাতে। তুর এখন চুপ করে যায়। নার্স নিজের কাজ করছে। কিছু সময় অতিবাহিত হবার পর তুর আবার নার্সকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমার বন্ধুরা কোথায়? আমার হিসাব অনুযায়ী ওরা এখন আমেরিকায় থাকবে, তাই না? জি ম্যাম, ওনারা 2 দিন আগের রাতে আপনার সাথে দেখা করে গেছে। তারা এখন আমেরিকাতে আছে।
এসব শুনে তুর হতাশ নিঃশ্বাস ত্যাগ করে। নার্স নিজের কাজ করে চলে যাওয়ার সময় তুর নার্সকে বলে তার পরিবারকে যেন বলে এখানে আসতে। তুরের মা নার্সের কাছ থেকে খবর পেয়ে জলদি তুরের কেবিনে চলে আসে। এসে সে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তুরের মায়ের কান্না দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। নীরা, তুরের চাচা ও ডাক্তার ইফতি কেবিনের দরজার কাছে দাঁড়িয়ে মা মেয়ের এই সুন্দর দৃশ্য অবলোকন করছে। নীরা তার মাকে আজ কতদিন পর খুশি দেখল। তার মায়ের চোখে যেন আজ অশ্রু নয়, খুশিরা বৃষ্টির মতো ঝরে পড়ছে। আস্তে আস্তে সবাই কেবিনে প্রবেশ করে। তোর মাকে পাশে বসিয়ে সবার দিকে তাকিয়ে মুচকি হাসে। নীরার দিকে তাকিয়ে দেখে নীরার চোখে পানি ছলছল করছে, যেন একটু টোকা লাগলে টুপ করে পড়ে যাবে। তুর নীরাকে চোখের ইশারায় কাছে আসতে বলে। নীরা তুরের কাছে এসে জড়িয়ে ধরে। সবার সাথে কুশল বিনিময়ের পর ডাক্তার ইফতি বলে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আপনার শরীর এখনও কিছুটা উইক, আপনাকে আরও 1 ব্যাগ রক্ত দেওয়া লাগবে। তোর ডাক্তারের কথায় মুচকি হেসে সায় দেয়। সকাল 8টার মধ্যে তুরের পরিবারের বাকি সবাই চলে আসে, সাথে কিছু আত্মীয় স্বজনও আসে। তুর্য তো এতদিন পর বোনকে চোখ মেলে তাকাতে দেখে, হাসতে দেখে দৌড়ে এসে বোনের কোলে উঠে বসে পড়ে। তুরের কোলে চুপ করে বসে আছে সে। নাফিহাও এসে তুরকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর তুর্য বলে, আপু, তুমি এতদিন আমার সাথে কথা বলনি কেন? বাসায় কেন যাওনি? আর তোমার চুলগুলো কোথায়? বড় বড় চুলগুলো, এখন চুলগুলো ছোট ছোট কেন? এগুলো বলে বোনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে তুর্য। তুর ভাইয়ের কথায় মলিন হেসে জবাব দেয়, আপু তো ঘুমিয়েছিলাম ভাইয়া, কয়েকদিন পর দেখবা আপুর চুল আবার বড় বড় হয়ে যাচ্ছে। আসলে তুরের বড় বড় চুলগুলো অনেক পছন্দ ছিল। সার্জারির আগে যখন চুল কাটে তখন তুর্য দেখেনি। সকাল 10টার দিকে তুরকে রক্ত দিতে ক্যানোলার সাথে রক্তের ব্যাগ লাগানো হয়। নীরা তুরের বান্ধবীদের মেসেঞ্জারের মাধ্যমে তুরের কোমা থেকে বেরিয়ে আসার খবর জানিয়ে দেয় সকাল 8টার দিকে। সান ফ্রান্সিসকোর সময় সন্ধ্যা 7টার দিকে সবাই তুরের কোমা থেকে ফিরে আসার খবর জানতে পারে। সবাই এতটাই খুশি হয় যে কি করবে ভেবে পাচ্ছে না। একে অপরকে গ্রুপে হাক করে। মিহাল খবরটা পেয়ে স্তব্ধ হয়ে যায় খুশিতে, কারণ তুর তার করা ওয়াদা রেখেছে, তাকে একলা ছেড়ে যায়নি। মিহাল নিজের পরিবারকে খবরটা দেয়। মিহালের পরিবার খবরটা পেয়ে খুব খুশি হয়। তারা 10টার দিকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। মিহাল তুরের খবরটা পাওয়ার কিছুক্ষণ পর বাড়ির বাইরের গার্ডেনে যায়। নিজেকে কিছুটা সময় একাকিত্ব দিয়ে মনের অনুভূতিকে বোঝার চেষ্টা করছে। মিহালকে খুঁজতে খুঁজতে রেজবি, তাইজুল ও রাফিক গার্ডেনে আসে। ওরা সবাই মিহালকে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে, তাই সবাই এসে মিহালের পেছনে দাঁড়ায়। তুর ফিরে এসেছে কোমা থেকে, এখন তুমি কি করবে? রাফির কথায় মিহাল পেছনে ঘুরে দাঁড়ায় আর মলিন হেসে বলে, জানি না। তানজিনাকে জিজ্ঞেস করেছিস কবে সাবমিট করবে ডিভোর্স পেপার? মিহাল হতাশার নিঃশ্বাস ফেলে বলে, না, সে এখনো ঝুলিয়ে রেখেছে, তার নিজের সুবিধা মতো সাবমিট করবে। তানজিনা, ভেবেছিস তোকে সবার সামনে ফাঁসাবে, তারপর ডিভোর্স দেবে? মানে ডিভোর্সের পুরো দায়টা তোর ঘাড়ে চাপাবে? তাইজুলের কথায় রেজবি ও রাফি বাঁকা হেসে বলে, সেটা তো আর সম্ভব না, মিহাল তো সব কথাবার্তা রেকর্ড করে রেখেছে। তবে আমাদের সাবধানে থাকতে হবে যাতে ইয়ানা কোনোভাবে তুর ও মিহালের বিয়ের খবরটা জানতে না পারে, তানজিনার সাথে ডিভোর্স কনফার্ম হওয়ার আগে। তাইজুল ওদের কথায় সায় দিয়ে বলে, এটা ঠিক বলেছিস। তোর তো তানজিনাকে বলবে না শিওর, কিন্তু ইনায়া যদি জানতে পারে তাহলে সে তার বেস্ট ফ্রেন্ডকে বলে দিতেই পারে। তাই রাফি, তুই খেয়াল রাখবি যাতে ইনায়া গুনাহ করেও টের না পায় তানজিনার সাথে ডিভোর্স কনফার্ম হওয়ার আগে। এরপর ওরা 4 জন বাংলোর ভেতরে প্রবেশ করে। বেলা 12টায় মিহালের বাবা মা দেখা করে তুরের সাথে। কায়রা শ্বশুর বাড়িতে চলে যাওয়ায় তাদের সাথে আসেনি। কায়রাকে তার বাবা মা খবরটা দিয়েছে। খবর পেয়ে কায়রা খুব
খুশি হয়, কিন্তু মনে মনে অনুশোচনায় ভুগছে। রিয়াদ কায়রাকে কয়েক দফা কথাও শুনিয়েছে, যদি সেদিন কায়রা জেদ ধরে কোনো অঘটন ঘটিয়ে ফেলতো তাহলে সে তার নিজের ভাইয়ের ক্ষতি করত। একে তো এখনো তানজিনার সাথে ডিভোর্স কনফার্ম হয়নি, তুরের অবচেতনার সুযোগ নিয়ে শর্ত খেলাপের দায়ে শাস্তি, তার উপর রিয়াদের বোনের জীবনটাও নষ্ট হয়ে যেত। কেটে গেছে 1 সপ্তাহ। তুরকে 2 দিন হলো বাড়িতে আনা হয়েছে। হসপিটালে থাকতেই তুর তার বাবাকে বলেছে সে যেন তার আমেরিকার ফ্লাইট কনফার্ম করে, কারণ ফাইজারদের সাথে ভিডিও কনফারেন্সে কথা হয়েছিল সেদিন। তারা জানিয়েছে আরও 18 দিন পর ইউনিভার্সিটির ক্লাস শুরু হবে এবং তার মধ্যে ভর্তির সব ফর্মালিটি পূরণ করতে হবে। ভিসা পেলেই তুর আমেরিকায় চলে যাবে। সেখানে গিয়ে সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হবে। সবার সাথে তুরের কথা হলেও মিহালের সাথে কথা হয়নি। প্রতিবার মিহাল এড়িয়ে গেছে, নয়তো তুর এড়িয়ে গেছে। তুরের এড়িয়ে যাবার কারণ সে চায় মিহালকে একেবারে ওখানে যেয়ে সামনাসামনি দেখবে। তার তৃষ্ণার্ত চোখ সামনাসামনি দেখেই তৃষ্ণা মেটাতে চায়। কায়রা এসেছে তুরকে দেখতে, সাথে স্বামী রিয়াদ ও 2 বছরের মেয়ে রিয়ানা। কায়রা প্রথমে তুরের পরিবারের কাছে ভুল স্বীকার করেছে, আর তুরের পরিবার হাসি মুখে তা বুঝেছে। 10 দিন পর তুরের ফ্লাইট। সান ফ্রান্সিসকোতে পৌঁছানোর 5 দিন পর ক্লাস শুরু হবে। তুর ইতিমধ্যে ইউনিভার্সিটি অথরিটির সাথে লেট করার রিজন ও মেডিকেল রিপোর্ট মেল করে দিয়েছে, যাতে তারা পরে কোনো প্রবলেম না করে। 10 দিন পরিবারের সাথে অনেক হাসি খুশিতে কাটায়, যেন আগের সেই প্রাণবন্ত তুর, যে রাতের অন্ধকারে কষ্টে জর্জরিত হলেও দিনের আলোয় সদা হাসি খুশি। কিন্তু আগের তুলনায় অন্ধকারের কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়েছে তার। যেদিন ফ্লাইট সেদিন সবাই আরও 1 দফা কান্নাকাটি করে তুরকে প্লেনে উঠিয়ে দেয়। তুর্য তো তুরের হাত ছাড়তেই চাইছে না। পরে সবাই মিলে ওকে বুঝিয়ে তুরের হাত ছাড়িয়ে নিয়ে আসে। আর তুর প্রতিদিন ফোন করবে বলেছে, আবার ভিডিও কল করবে বলেছে, তাই তুর্য একটু শান্ত হয়েছে। রাত 11:30 বাজে। এই পর্যন্ত এই বাচ্চা ছেলেটা বোনকে যেতে দেবে না বলে ঘুমায়নি। তুরের ইমিগ্রেশন শেষ হবার পর ফ্লাইট টেক অফ করার আগ পর্যন্ত সবাই এয়ারপোর্টেই ছিল। তুর্য কাঁদতে কাঁদতে তার মায়ের কোলে ঘুমিয়ে গেছে। তুরের মা চোখের পানি মুছে মেয়ের জন্য দোয়া করেন যেন তুর ভালোভাবে পৌঁছায় ও সফল হয়ে ফিরে আসে। পুরো 1 দিন জার্নি শেষে তুর সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে এসে নামে। প্লেন থেকে নামার পর ইমিগ্রেশন গেটে মিহাল, রাফি, রেজবি ও অর্ককে দেখতে পায়। আগে থেকে রাফিকে বলে দিয়েছিল যাতে মিহালকে এয়ারপোর্টে নিয়ে আসে। একটু পর সবার চোখ তুরের দিকে পড়ে। তুর একটা অতিরিক্ত ঘেরালো রাউন্ড ফরক, যার ঠিক মাঝামাঝি হাঁটুর অনেকটা উপর থেকে টাকনুর 3 ইঞ্চি উপর পর্যন্ত যতটুকু লম্বা ততটুকুই কাটা ও ফ্লোরাল হাতার, মেরুন রঙের সিল্কের ড্রেস, সাথে অ্যাশ কালার লেগিংস ও মেরুন রঙের সিল্কের ওড়না। চুলগুলো ছোট ছোট, মাত্র ঘাড়ে পড়ে, কিন্তু ওড়না দিয়ে সেগুলো কভার করা, শুধু সামনের কিছু চুল দেখা যায়। চোখে গ্লাস চশমা, হাতে ব্ল্যাক কালারের লেডিস ওয়াচ, হাতে ব্ল্যাক কালারের ট্রলি নিয়ে সামনে এগোচ্ছে তুর। পেছনের সারি সারি প্লেন, আর তুর ট্রলি হাতে সামনে অগ্রসর হচ্ছে। দৃশ্যটা নিজের অজান্তেই ক্যামেরাবন্দি করে রাখে মিহাল। তুরকে আসলে অনেক সুন্দর লাগছে। তুর তাদের কাছে এসে সবাই উদ্দেশ্যে কিউট করে একটা স্মাইল দেয়, যার কারণে ওর ঠোঁটের 2 কোণে কিছুটা গর্তের সৃষ্টি হয়। সান ফ্রান্সিসকোর সময় সকাল 11:30, তাই আকাশে হালকা রোদ্দুরের ভাব আছে। বেলা 12টা বাজলেই রোদের তীব্রতা বাড়বে।